দুবাইতে কিভাবে আপনারা এই বিউটি সেলুন বা বিউটি পার্লারের বিজনেসটা করতে পারেন, কিভাবে এই পার্লারটা শুরু করলেন? বাংলাদেশের পার্লারগুলোতে যে কাজগুলো হয় এখানে কি সেই কাজগুলো হয় না? কি ধরনের প্লেসগুলোতে পার্লারগুলো আসলে ভালো চলে? ইনভেস্টমেন্ট কিরকম নিলে মোটামুটি মানে আর্নটা কিরকম হতে পারে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন চলে এসেছি পার্লারের এখানে। চলুন আমরা ভেতরে ঢুকি। দেখতে পাচ্ছেন আমার পেছনে পার্লারের একটা অ্যাড রয়েছে। আর যতটুকু বলেছিল ইশারা আপু, ওনার রুমটা এই তো এটাই আল কারিমা লেডিস বিউটি সেলুন। চলুন আজকে আমরা ইশারা আপুর সাথে কথাবার্তা বলে আপনাদেরকে ডিটেল দেওয়ার চেষ্টা করব আপনারা দুবাইতে কিভাবে এই বিউটি সেলুন বা বিউটি পার্লারের বিজনেসটা শুরু করতে পারেন এবং কিভাবে ভালো করতে পারেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? হঠাৎ করেই চলে আসলাম, আমি আপনারা কোনো প্রস্তুতি দিই নাই, এজন্য সরি। ভাবলাম আবার কবে না কবে সময় পাই, এজন্য আর কি একটু তাড়াহুড়া। আচ্ছা, আপনার সাথে কি আজকে একটু কথা বলতে চাচ্ছিলাম আর কি, ওই যে বলছিলাম আপনারা যে একটু যদি আচ্ছা আসবো কি? আচ্ছা বন্ধুরা, দূর প্রবাসে শুধু যে ছেলেরা কষ্ট করে পরিশ্রম করে তা কিন্তু না, আমাদের অনেক বোনেরা কিন্তু এই দূর প্রবাসে অনেক ধরনের কাজ, অনেক ধরনের ব্যবসা, অনেক ধরনের চাকরি এগুলো কিন্তু করে। এর প্রেক্ষিতেই কিন্তু আমাদের রেমিটেন্স প্রবাহটা আমার দেশের চালিকা শক্তিতে রূপান্তরিত হয়। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এক আপুকে, আমাদের বাংলাদেশের, যিনি বেশ অনেক বছর ধরেই দুবাইতে রয়েছেন। তিনি দুবাইতে বিউটি সেলুন বা বিউটি পার্লার, যেটা আজকে আমাদের বিষয়বস্তু, সেই ট্রেডে তিনি রয়েছেন। তার অভিজ্ঞতাটুকু বা দুবাইতে কিভাবে আপনারা এই বিউটি সেলুন বা বিউটি পার্লারের বিজনেসটা করতে পারেন, তার অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব। আমি কথা কম বলবো, আজকে যা বলার ইশারা আপু বলবে। আপু কেমন আছেন? জি আসসালামু আলাইকুম, ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। প্রথমে আমি খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার কাছে যে আপনি আপনার মূল্যবান সময় আমাকে দিয়েছেন। যদি আপনার অভিজ্ঞতাটুকু আমাদের অডিয়েন্সের একটু কাজে লাগে, তারা যদি একটু ভালো কিছু করতে পারে, সেটা তো আমাদের সবার জন্যই ভালো। তো তার প্রেক্ষিতেই মূলত আপনাকে একটু বিরক্তি করলাম আজকে। না না, সমস্যা নেই, যদি আমার কথায় কারো ভালো হয় তাহলে সেটা তো অবশ্যই ভালো। আচ্ছা, শুরুটা কিভাবে হয়েছে সেটা বলেন। আপনি কত সালে প্রথম দুবাইতে আসলেন এবং কিভাবে এই পার্লারটা শুরু করলেন, এই ঘটনাটা আগে বলেন। তো আসলে আমি বলবো, আমি দুবাইতে আসছি অনেক আগে, করোনার আগে আমি আসছিলাম। আচ্ছা, তো সেটা কততে? আপনার 18তে। 18তে? হ্যাঁ, করোনার অনেক আগে। হ্যাঁ, করোনার আগে আসলাম। আমি 2 বছর এখানেই ছিলাম। 2 বছর থাকার পর আমার খুব ইচ্ছা ছিল যে একটা বিজনেস করব। এখন বিজনেসটা কি করা যায়, আমি পার্টনার একটা ভিসা করছিলাম, এটা সমস্যা হয়েছিল। তো এখন আমি এরপরে চিন্তা করলাম যে এরকম পার্টনার ভিসা তো কাজ করা যাবে না। সেই জন্য আমি আবার কি করলাম, আমার খুব আগের থেকেই ইচ্ছা ছিল বিউটি পার্লারের। তো আমি দেশেও করছিলাম। সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে এখানে অনেক মেয়েরা আছে, ভাবিরা আছে, আপুরা আছে, সবাই কাজকর্ম করে। কিন্তু তার মধ্যে কি হয়, আমাদের যেমন ওইখানে ব্রাইডাল মানে একটা সাজ হইতো, কিন্তু এখন ওইটা বাদ দিয়ে এখন সবাই নিজেকে একটু পরিপাটি করে, যেমন ম্যানিকিউর, পেটিকিউর, হেয়ার স্পা, ফুড স্পা, ফেসিয়াল, হ্যাঁ, ক্যারাটিন ট্রিটমেন্ট, অল। তো এখন আমি চিন্তা করছি যে আমাদের এখানে বাংলাদেশে অনেক আপুরা আছেন, তাহলে আমি এখানে কেন মানে এটা করছি না। তো সেই ক্ষেত্রে আমার হয় কি যে আমি আবার নিজের থেকে এখানে মতিনাতে আমি একটা সেলুন নিলাম, একটা হোটেলের মধ্যে ছিল। তো অনেক ভালোই ছিল, ভালো। আসলে ব্যাপার হয়েছে যে ভালো চলছিল। এখন চলার মধ্যে কেন সেখানে আপনার প্রতিষ্ঠানটা কতদিন ছিল, কতদিন আপনি ওখানে? সেইখানে আমার 1 বছর উপরে ছিল। আচ্ছা, আপনি ওখানে আপনি প্রথম স্টার্ট করলেন, 1 বছর আপনি ওটা রান করতে পারছিলেন। আচ্ছা, সেটা বাদ দিলেন কেন? আসলে সেটা বাদ দিলাম কেন, আমরা যারা করি অনেকে আমরা মনে করি যে একটা বিজনেস দিয়ে বসে থাকলেই হয়তো বা চলে আসে টাকাটা, কিন্তু এটা না, এটার পিছনে অনেক সময় দিতে হয়, যেটা একটু আমারও ঘাটতি ছিল। কারণ আমি একলা মানুষ, তো এই জন্য সব কিছু কভার করতে পারিনি। আর নিজেকে মেনটেন করা, আমার বেবি আছে, তারপর আমার ফ্যামিলি আছে, সবাই আছে। তো সব কিছু করে আমি যখন এখানে অফিসে আসতাম, আসলে সেই সময় দেখা যায় যে মানে মালিক না থাকলে যেটা হয় অনেক সময়, নিজের প্রতিষ্ঠান নিজে করলে যেই সুবিধাটা, আর নিজে না থাকলে অতটা সুবিধা হয় না। যদি তার উপর ভরসা না করে নিজেও মানে প্রেজেন্ট থাকাটা পয়েন্ট। অডিয়েন্স, আপনি যেই ব্যবসায়ী করুন সেই কাজের দক্ষতাটা নিয়ে, যেটা ইশারা আপু হয়তো বলতে চাচ্ছে এটাই, যে আপনি যদি সেখানে ফুল টাইম যদি আপনি সময় দিতে না পারেন, তাহলে আপনার এই ব্যবসাটার মানে স্ট্যাবিলিটিটা খুব কমে যায়। বাংলাদেশের পার্লারগুলোতে যে কাজগুলো হয় এখানে কি সেই কাজগুলো হয় না, বা একই কাজ? কিন্তু একটু ডিফারেন্ট, একটু না, মানে অনেক কাজে মেডিসিনে ডিফারেন্স। একটু বলে দিবেন, যদিও আমি এই বিষয়টা বুঝি না, আপনি এখানে একটু বলে দেন। আচ্ছা,
তো এখন হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে একটা ম্যানিকিউর পেডিকিউর করতে গেলে একটা সিস্টেম ছিল, তারপর হচ্ছে ক্যারাটিন করতে গেলে, ফেসিয়াল করতে গেলে, হ্যাঁ, ধরা ছোঁয়ার একটা ব্যাপার আছে, মেডিসিনের একটা ব্যাপার আছে, যে অ্যাপ্লাই যেটা করবে সেটার একটা ব্যাপার আছে। তো সব কিছু মিলে একটু ডিফারেন্স। তো এখন আমি যদি দেশেরটা করতে যাই সেটা হবে না। এখন যদি আমার এইখানের কোনো একটা এক্সপিরিয়েন্স থাকে তাহলে হয়তো বা আমার এখানে কোনো সার্টিফিকেট থাকলে আমি কাউকে হয়তো বা ম্যানেজ করতে পারবো যে এটা এমনি না এমনি করো। তো ওরা যখন আমাকে শুনছে যে আমি দেশে থেকে করে আসছি, ওরাও অনেক সময় মানে আমাকে একটু করছে যে আপনার বাংলাদেশের মতো এরকম হবে না, এখানে ডিফারেন্স। তো যার জন্য আমি বলবো যে কেউ এখানে আসুক না কেন, যে কোনো প্রফেশনে আসতে পারে, সে যদি সেইখানে একটু কিছুদিন কাজ করে, মানে আমি বলতে চাই এই জায়গায় যদি আমি কাজ করতাম তাহলে একটা এক্সপিরিয়েন্স অন্যরকম থাকতো। তো সেইখানে আমার একটু মিস্টেক হয়েছে। আর ওরা যেটা বলতো যে ম্যাডাম এইভাবে না এইভাবে করেন, তো আমি ওদের কথা শুনতে গিয়ে তাদের সাথে টিউনিংটা মিলাইতে গিয়ে আপনি মেইনটেনেন্সটা হারায় ফেলছেন। জি, যখন আমার কোনো কাস্টমার আসতো ওরা বলতো যে ম্যাডাম কাজটা এরকম হয় না, এরকম হয়েছে। তো আমি মনে করতাম ইটস ওকে, ওরাই মনে হয় ঠিক বলতেছে। তো যার জন্য একটু গ্যাপটা হয়ে গেছে। যখন কাস্টমার আসতো আমি বলতাম যে এটা এভাবে কেন করছে, তো বলে যে আসলে আমি বলতাম যে আমাদের বাংলাদেশে মানে এই সিস্টেমে করে না। তো বলে আসলে এটা তো বাংলাদেশ না, তো এটা এরকম। কিন্তু এইখানেই মিস্টেকগুলো হয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে যারা বাংলাদেশ থেকে যারা এই বিউটিশিয়ানের ট্রেনিংটা নিয়ে আসে, এটা দুবাইতে যারা এখানে পার্লারের বিজনেসটা করতে চাচ্ছে বা করবে তাদের জন্য এটা যথেষ্ট না? মানে এখানে আসার পরে তাদের একটা কোর্স করাটা আবশ্যক। কারণ এখানে কোর্স না হইলেও তারা যেন কাজ করে, কোনো সেলুনে যেন কাজ করে যেন একটা লোকাল একটা এক্সপেরিয়েন্স নেয়। আচ্ছা, তাহলে এইখানে যদি বাংলাদেশের কোনো মেয়ে এখানে এসে যদি ট্রেনিং নিতে চায়, এখানে কি সে পর্যাপ্ত টাকা খরচ করেও যদি চায় যে আমি একটা ট্রেনিং নিব, সেটা কি পারবে? কিরকম খরচ পড়ে সেটা? এখন এইখানে এক একটা জায়গায় এক এক রকম খরচ করে। যেটা হচ্ছে যে লোকালি কিছু পার্লার আছে সেখানে যদি করে তাহলে 5 থেকে 7,000 টাকা এরকম লাগবে। 5 থেকে 7,000 দিরহাম, দ্যাট মিন্স 1.5 লাখ থেকে আমি 2 লাখ টাকার মতো ধরে নিলাম আর কি, এরকম একটা অ্যামাউন্ট লাগতেছে। আচ্ছা, আর যদি সে কোনো পার্লারে কাজ করে সেটা আরো বেশি প্রফিটেবল হয় ওর জন্য, দেখা যায় কাজের ফাঁকে ফাঁকে, সেক্ষেত্রে কি বেতন টেতন দেয় না? সেই ক্ষেত্রে যদি তারা জানে যে আপনার নিজের কোনো কাজের জন্য, তখন তারা বেতন দিবে না, তারা বলবে যে না আমাদের লাগবে না। কিন্তু আপনার যদি কাজ করতে ইচ্ছা করে, আপনি তখন প্রথমে কি করবেন, শেখার জন্য ধরেন সামথিং টাকা আপনাকে হয়তো 1500 দিরহাম দিল বা 1000 দিরহাম দিল। বা প্রথমে গিয়ে যদি আপনি বলেন আমি কোথাও মালিক ছিলাম বা আমি এখানে বিজনেস করতে চাই, তাহলে আসলে এটা হবে না, এটা ওরা আপনাকে কাজেই রাখবে না। দুবাইতে প্রচুর পরিমাণে খরচ, কারণ এখানে প্রতিটা মাসে যে অ্যামাউন্টে ভাড়া দিত সেটা বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে সেটা অনেক বেশি। আর এখানে যেহেতু বাৎসরিক বা 2 বছর অন্তর অন্তর ভিসার ইস্যু আছে, তারপর আপনার 1 বছর পর পর ট্রেড লাইসেন্সের ইস্যু আছে, এখানে বিশাল বড় একটা খরচ আছে প্রতি বছর। আপনি সেখানে কি এই ধরনের কোনো বিপর্যয় পড়ছেন নাকি আপনি অন্য কোনো ভাবে আবার চেষ্টা করতেছেন নতুন করে? সেটা এই জন্যই, কেননা দেখা যায় যে এখানে এটা তো কাঁচা টাকা, হ্যাঁ, এটা তো টাকা দেখা যায় নগদ, টাকাগুলো নগদ। যে আমি এক বোতল আমি কি বলে ক্যারাটিন দিয়ে মেডিসিন দিয়ে আমি হয়তো বা 3টা হেয়ার স্পা করতে পারি বা প্রোটিন ট্রিটমেন্ট করতে পারি, বা অনেক সময় 4টা করা যায়। মানে দেখা যায় ওরা কি করে, আমরা যারা কাজ মানে বিজনেস করে তাদের সবার একটা হয়েছে যে আপনাকে ডিসকাউন্ট দিবে। ডিসকাউন্টটাই যখন দিতে যায় তখন দেখা যায় কি ওরা হয়তো বা কাস্টমার থেকে 350 দিরহাম নিছে বা 300 দিরহাম নিছে, ওইখানে লিখে রাখছে যে 250 দিরহাম। আর সবসময় যখন আপনি ওইখানে পেজেন্ট না থাকবেন, সেই দোকানে পেজেন্ট না থাকলে তখন কি হবে, আপনি বারবার কিন্তু ক্যামেরা চেক করতে পারবেন না, এটা হয় না। তো তখন দেখা যায় এই টাকাটা ওইভাবে চলে যায়। একটা আমাদের যেমন ম্যানিকিউর আছে 50 দিরহামে করা হয়, বা বডি স্পা আছে 100 দিরহাম করা হয়। অনেক সময় বলে যে আমি 80 দিরহামে করছি, ম্যাডাম কেউ ছিল না তো এই জন্য ডিসকাউন্ট দিয়ে দিছি, কিন্তু আসলে না, এর থেকে বেশি করছে। তো আবার দেখা যায় যে মালিক না থাকলে কি হয়, যেই আন্তরিকতাটা কাস্টমাররা পায়। হ্যাঁ 1 ঘন্টা ম্যাসাজ করতে হবে, বডি ম্যাসাজ বা হেয়ার স্পা যেই কিছুই হোক, তারা সেইখানে 1 ঘন্টা দেয় না, মানে 60 মিনিট না দিয়ে তারা দেখা যায় যে 40 মিনিট দিচ্ছে, ঠিক আছে, কিন্তু টাকাটা নিয়ে নিছে 1 ঘন্টার। তো দেখা যায় এরকম কিছু কমিউনিকেশনের কারণে দেখা যায় আস্তে আস্তে কাস্টমার কমে, কিন্তু প্রথমে বোঝা যায় না, কিন্তু লাস্টে বোঝা যায়। পরবর্তীতে এটার ফলটা পার্লারে পড়ে আর কি, কাস্টমারের ক্ষেত্রে একটা বিরূপ প্রভাব পড়ে। জি। আর আরেকটা কথা হচ্ছে যে আপনি যখন যেখানে নিবেন সেই প্লেসটা আপনাকে দেখতে হবে অবশ্যই। জি। আর হচ্ছে যখন আপনি আপনার দোকান ভাড়াটা বেশি পড়ে যাবে। কি ধরনের প্লেসগুলোতে পার্লারগুলো আসলে ভালো চলে সেটা একটু বলেন। প্লেসটা হচ্ছে মেইন রোডে, তো অবশ্যই হোক, সেটা বিল্ডিং এর উপরে হতে পারে, 2-3 তলায় হতে পারে, বা মেইন রোডের মধ্যে হতে পারে। কেমন কোন ধরনের মানুষ থাকবে বা কি, যে এখানে লোকালে বেশি থাকে, ফ্যামিলি বেশি থাকে,
বা নর্মাল যে ইয়েগুলো হয় কি বলে, আপনি অবশ্যই ভিতরে না, ভিতর সাইডে না। আচ্ছা, একটু ফরওয়ার্ড টাইপের যে। তারপর আমরা আসি এই যে পার্লারে যে ইনভেস্টমেন্ট আপনি যে প্রথম শুরু করলেন, ইনভেস্টমেন্ট কিরকম নিলে মোটামুটি একটা পার্লার দাঁড় করানো যায় স্বাভাবিক অবস্থানে? যেমন আপনি ধরেন অনেক বেশি ফরওয়ার্ড জায়গা না, হ্যাঁ, আবার একেবারে লো কোয়ালিটির জায়গা বা ব্যাক সাইড এরকমও না, মানে মিডল পজিশনে যদি আপনি একটা অ্যামাউন্ট যদি ধরেন, কিরকম টাকা খরচা হতে পারে? আসলে নরমালি 1 লক্ষ টাকা লাগে একেবারে নরমাল প্রাইজে। 1 লক্ষ দিরহাম? হ্যাঁ 1 লক্ষ, হ্যাঁ সরি আমি বারবার টাকা বলতেছি, যেটা বাংলা টাকায় প্রায় 34 লক্ষ টাকার মতো বর্তমান। জি আচ্ছা, আপনাকে প্রথমে একটা মানে দোকান দেখতে হবে, সেই দোকানে অ্যাডভান্স দিতে হবে, তারপর আপনাকে লাইসেন্স করতে হবে, আপনাকে লোকাল ধরতে হবে, যাদের নামে স্পন্সর যেটাকে বলে স্পন্সরকে টাকা দিতে হবে। তারপর আপনার একটা লাইসেন্সের সেইখানে একটা খরচ আছে, নর্মাল একটা আছে এলএলসি, একটা আছে নর্মাল ইকোনমিক। তো এলএলসি যেটা হয় এটা একটু বেশি হয়, এটা হয় আপনার 15,000-এর উপরে হয়, মানে যেখান থেকে মানে করতে পারে ওইটার উপরে, কিছু মানুষ কম বেশি করে দেয়। আর হচ্ছে আরেকটা নর্মাল আছে, সেটা হচ্ছে আপনার 12-13,000 টাকা হয়ে যাবে। তো এটা করতে হবে। তারপর হচ্ছে ওইখানে ডেকোরেশন করতে হবে, তারপর আপনাকে মেডিসিন তুলতে হবে, তারপর আপনাকে অল সরঞ্জামাদি কিনতে হবে, চেয়ার, তারপর পুরো ডেকোরেশন সব মিলিয়ে ঝিলে মানে এই অ্যামাউন্টটা লাগবে, মোটামুটি 1 লাখ টাকার মতো। আপনি ধারণা করতে পারেন কতজন স্টাফ আমার এখানে লাগতে পারে, বা স্টাফের খরচটা কিভাবে মাসিক হারে কিভাবে আসতে পারে? আর স্টাফের খরচটা যা আসবে, আপনি যেহেতু একটা সেলুন চালাইছেন, আপনি যেহেতু এই বিষয়ে আপনার অভিজ্ঞতা আছে, আপনি একটা ধারণা দেন আমার অডিয়েন্সদের যে প্রফিটটা কীরকম থাকতে পারে এখানে? প্রফিট যদি নর্মালি আপনি নিজে কাজ করেন তাহলে তো সেটা আর কি কিছু বলারই নাই, সেইখানে আপনি নিজে থেকে কাস্টমারকে যতটা কনভিন্স করতে পারবেন সেটা অন্য কেউ পারবে না। আচ্ছা, তৃতীয়ত নর্মালি আপনার তিনজন মানে লাগবে, স্টাফ লাগবে, হ্যাঁ 3 থেকে 4 3 জন বিউটিশিয়ান লাগবে। হ্যাঁ, আচ্ছা, একজন হচ্ছে একদম ফুল আপনাকে লাগবে, জি, আরেকজন হচ্ছে আপনার মিডিয়াম যেটা, আরেকজন নর্মাল একটা হেল্পার টাইপের আপনার লাগবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা লাগতেই হবে আপনাকে। আর একটা মানুষ যদি আপনি নর্মালি আপনি কাউকে নিতে চান মানে এক্সপিরিয়েন্সওয়ালা, তাকে আপনাকে 3,000 দিরহামের উপর দিতে হবে, বা 3,000 মানে ফুল এক্সপিরিয়েন্স যাদের, তাদের 3,000 টাকার নরমালি 3,000 দিরহামের মতো স্যালারি হয় আর কি। জি, আচ্ছা, তারপর 2,000, 1,500, 1,200 এরকম হয়। আচ্ছা, তাহলে আমি স্যালারির খাতে ধরতে পারি প্রায় 6,000 টাকার মতো। 6,000 টাকার মতো স্টাফদের টোটাল খরচটা আসতে পারে। জি জি, এটা মাসিক খরচ, এর বেশিও আসতে পারে। আর এগুলো কি তারা কি কোনো কমিশনে যায় নাকি শুধু স্যালারি থাকে? ছেলেদের বেলা কমিশন হয়, মেয়েদের বেলা হয় না। জি জি, আপনি যদি মিডল পজিশন থেকে যদি হিসাব করেন তাহলে কি রকম আসতে পারে, মানে আর্নটা কি রকম হতে পারে? আপনার খরচা যাওয়ার পরে ধরেন নরমালি 5, 6, 7 বা এর উপরেও থাকে, মানে প্লেস অনুসারে হাজার দিরহাম। আচ্ছা, এখানে কি এই আরবি যেই বোনরা আছে তারা কি এখানে এই পার্লারগুলোতে আসে? জি, ওই যে বললাম না আপনার মানে জায়গা বেসিস, আমার যেখানে ছিল হোটেলের ভিতরে সেইখানে অল কাস্টমার আসতো। এখানে আমার হচ্ছে যে ইউরোপিয়ান কাস্টমার আসতো, থাইল্যান্ডের কাস্টমার আসতো, লন্ডনের কাস্টমার, অল মানে যত কাস্টমার এখানে আসতো দুবাইতে ভিজিট করার জন্য সবাই এখানে আসতো, এমন কোনো দেশের মানুষ নেই যে তারা আসতো না। এবং বাংলাদেশি, পাকিস্তানি, ফিলিপিনি। সেক্ষেত্রে ভাষাগত কোনো প্রবলেম কি হইতো? আপনি কি প্রথম থেকে আরবি জানতেন? আমি আরবি জানি না, কিন্তু আমার যে মেয়েটা কাজ করতে, একটা পাকিস্তানি মেয়ে ছিল, উনি মানে একজন অ্যাট লিস্ট রাখতে হইতো যারা কিনা আরবিটা একটু বুঝে। না, সে জানতো, কিন্তু বাকিগুলো হইছে যে ইংলিশে কথা বলে বুঝে ওরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার যাদের আরো বেশি সমস্যা, এরা কি করে ট্রান্সলেট করে, মুখের সামনে মোবাইল ধরে ট্রান্সলেট করে, ওরা বুঝে নেয়। আমি চেষ্টা করেছি আজকে ইশারা আপুকে কষ্ট দিয়ে হলে হোক, উৎসাহ দিয়ে হলে হোক, যেভাবেই হোক চেষ্টা করেছি আপনাদের জন্য তার অভিজ্ঞতার আলোকে আপনাদের দুবাইতে ব্যবসায়িক যে চেষ্টাটা, যে উদ্যোগটা, সেটা যদি থেকে থাকে তাহলে আপনারা যেন একটু অনুপ্রাণিত হন বা একটু সিদ্ধান্ত নিতে যেন আপনাদের সুবিধা হয়, সেই বিষয়গুলো তুলে ধরার। আপনি কি এখানে কাজ করতেছেন নাকি এখানে আপাতত প্রস্তুতি নিচ্ছেন আবার নতুন করে কিছু? না, আমি আসলে এই যে জায়গাটা আপনি আসলেন, এটা হচ্ছে যে আমি এখানে যারা একটু ভালো, যাদের সাথে আমার সম্পর্ক হয়ে গেছে, জি জি জি, ক্লায়েন্ট যারা আপনার পার্লার থাকাকালীন সময়ে, জি, আচ্ছা, তারা এখন আমার এখানে আসে। এটা বড় পরিসরে না, এটা ছোটই করছি। যারা পার্সোনাল ভাবে আসে ওরা এখানে এসে আমার সার্ভিস নিয়ে যায়। হ্যাঁ, আর আমার চিন্তা ভাবনা আছে আমি একটু যদি ভালো পজিশন হয়, মানে ওই যে আপনাকে বললাম যে দেখা যায় ভালো পজিশন হইলেই হবে না, আপনাকে টাকাটাও দেখতে হবে।
আচ্ছা, ঠিক আছে, যদি বড় পরিসরে নিই তাহলে বড় মানে খরচটা বেশি হবে, এবং ছোট পরিসরের মধ্যেও কিন্তু অনেক ভালো স্পেস আছে, কিন্তু সেটাকে আমাকে আগে দেখে নিতে হবে। এই জন্য আমি নর্মালি এই জায়গাটায় আছি। তো আলহামদুলিল্লাহ ভালো, যারা আসতেছে ভালো, এখানে ওই হিসেবে আমার ভাড়াটা কম। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি কাজে দেবে, যারা যারা দুবাইতে বিউটি সেলুন বা বিউটি পার্লার করতে চাচ্ছেন। আর ভিডিওটা আর বড় করব না, এমনিতে অনেকটা বড় হয়ে গেছে। ইশারা আপুকে আর কষ্ট দিব না। আপু তো ভালো থাকবেন, আমাকে এখন যেতে হচ্ছে। হয়তো পরবর্তীতে আপনাকে আরও বিরক্ত করতে পারি, কারণ ভিডিওতে অনেক তথ্য আমরা হয়তো মিসিং করে ফেলি। সেক্ষেত্রে আমি চেষ্টা করব, আপনারা কমেন্ট করবেন। ইশারা আপুর মাধ্যমে যদি আরও কোনো বিস্তারিত আপনাদেরকে পৌঁছে দিতে পারি তথ্য, তাহলে আমি চেষ্টা করব। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আপনাদের যদি কোনো কিছু জানার থাকতে পারে তাহলে আমি এই ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন, কথা বলবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।